কথাগুলো কালকে বলতে পারবো কিনা জানি না। তাই আজকেই বলে নেই। অবশ্য কাল বাংলাদেশ যেমনই খেলুক না কেন, আজকের দিনটা তো আর মিথ্যে হয়ে যাচ্ছে না। মিথ্যে হচ্ছে না যে ২৬ বছরের টেস্ট ক্রিকেট ইতিহাসের সবচেয়ে স্বর্ণোজ্জ্বল দিনগুলোর একটা আজকে আমরা কাটালাম। অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের ১ম দিন টসে হারার পরও সারাটা দিন যেভাবে বাংলাদেশ আমরা ডমিনেট করেছি, ১ম এ বোলিংয়ে তারপরে ব্যাটিংয়ে। এইটা আসলে বাংলাদেশের টেস্ট ক্রিকেট হিস্ট্রির সবচেয়ে উজ্জ্বল দিনগুলোর একটা নিঃসন্দেহে। এখন শেষ পর্যন্ত গিয়ে মানুষ তো রেজাল্টই মনে রাখে। এই টেস্ট ম্যাচের শেষ পর্যন্ত গিয়ে যেই রেজাল্টটা হবে সেটা যদি বাংলাদেশের পক্ষে না আসে, তাহলে এই ১ম দিনটা মিথ্যা হবে না সত্যি। তবে আমাদের আফসোস বাড়াবে যে কিরকম একটা ভালো অবস্থায় আমরা ছিলাম। সেইখান থেকে আমরা সুযোগটা পুরোপুরি কাজে লাগাতে পারিনি। আশা করছি সেই আফসোসে আমাদের পুড়তে হবে না। আমাদের ক্রিকেটাররা নাজমুল হোসেন শান্তর দলের খেলোয়াড়রা অবিস্মরণীয় কোনো কিছু করে দেখানো এবং সেইটা করে দেখানোর জন্য ২য় দিনে বাংলাদেশের স্ট্র্যাটেজিটা কি হতে পারে এবং কোন কথাগুলো আসলে একটু বলতে চাইছিলাম তা নিয়ে একটু আপনাদের সঙ্গে শেয়ার করি। দেখুন, টেস্ট ক্রিকেট ৫ দিনের খেলা, ১৫ টা সেশনের খেলা। এইটা একদিনে ৩ টা সেশন বাংলাদেশ ডমিনেট করেছি, ৩ টা সেশনে আমরা জিতেছি। তার অর্থ এই নয় যে টেস্ট ম্যাচটা আমরা জিতে গেছি। ধরেন আমাদের একদম ১ম টেস্ট ম্যাচের কথাটা একটু মনে করে দেখুন। ১ম ২০০০ সালে ভারতের বিপক্ষে। আমিনুল ইসলাম বুলবুল ভাই আমাদের এই যে বিসিবি চিফ ছিলেন যিনি কিছুদিন আগেও, অসাধারণ একটা সেঞ্চুরি করেছেন বাংলাদেশের সেই অভিষেক টেস্টেই ১৪৫ রানের ইনিংস খেলেছিলেন। বাংলাদেশ ১ম ইনিংসে আমরা ৪০০ রান তুলেছিলাম। কিন্তু 2nd ইনিংসে আমরা অল আউট হয়ে গিয়েছিলাম মাত্র ৯১ রানে। আমরা সেই টেস্ট ম্যাচটা হেরে গিয়েছি। কিন্তু ওই যে ১ম ইনিংসে যে ৪০০ রান সেইটা তো আর মিথ্যা হয়ে যায়নি। ঠিক তেমনিভাবে অস্ট্রেলিয়ার সঙ্গে যদি আরেকটা ম্যাচ একটু রেফারেন্স আমি টানি, ফতুল্লার যেই টেস্ট ২০০৬ সালের সেইখানটা তো ১ম দিনটা আমরা ডমিনেট করেছিলাম মানে কি ৫ উইকেটে ৩৫৫ রান নিয়ে দিনের খেলা শেষ করেছিলাম। ১ম ইনিংসে আমরা ৪২৭ রান করেছিলাম। ফার্স্ট ইনিংসে আমরা ১৫৮ রানের লিড নিয়েছিলাম। ইনফেক্ট অস্ট্রেলিয়াকে ৩০৮ রানের আমরা বোধহয় টার্গেট দিয়েছিলাম। যেইটার পথেও বাংলাদেশ একসময় জয়ের পথেই ছিল। কিন্তু রিকি পন্টিং এর একটা অবিশ্বাস্য সেঞ্চুরি এবং আমাদের কিছু দুর্ভাগ্য, কিছু মিস, মাশরাফি বিন মুর্তজার ঐরকম একটা ক্যাচ, খুবই কঠিন ক্যাচ ছিল। কিন্তু সেই ক্যাচটা ধরতে পারলে হয়তোবা ম্যাচটা আমরা টেস্টে জিতলেও জিততে পারতাম। সো ঐরকম আক্ষেপ আফসোসের অনেক জায়গা রয়েছে, ছিল, আছে। কিন্তু এই টেস্ট ম্যাচে এখন যেই জায়গাটাতে আমরা দাঁড়িয়ে আছি, সেখানটাতে আমরা বলছিলাম যে কালকে বলতে পারবো কিনা আজকে একটু বলে নেই, সেই জায়গাগুলো কি? ধরেন নাম্বার 1 আমার মনে পড়েছে ডেভিড হুকসের কথা। আই এম সিউর যে বাংলাদেশ ক্রিকেটের যারা নিবিষ্ট অনুসারী যারা রয়েছেন, মনোযোগী স্টুডেন্ট যারা রয়েছেন, তারা ডেভিড হুকসের ওই কথাটা ভোলেননি। ওই কথাটা ভোলার নয়। কেননা আমরা ২০০৩ সালে যখন অস্ট্রেলিয়া সফরে গিয়েছিলাম, বাংলাদেশে তখন টেস্ট ক্রিকেটে হাঁটি, হাঁটি পা যুগ। মাত্র ৩ বছর আমরা টেস্ট স্ট্যাটাস পেয়েছি। অস্ট্রেলিয়া সেই তুলনায় তো কত এগিয়ে। কিন্তু যেভাবে বাংলাদেশকে তুচ্ছ-তাচ্ছিল্য করেছিলেন ডেভিড হুকস, বলেছিলেন যে একদিনের মধ্যেই বাংলাদেশকে টেস্টে হারিয়ে দেবেন। সেইটা আসলে অপমানটা গায়ে লাগার মতোই। আমরা ওই সিরিজের ২ টা টেস্টই হেরেছিলাম। কিন্তু কোনটাই একদিনে আমরা হারিনি। আমরা ৩ দিনে হেরেছি, আমরা ৪ দিনে হেরেছি, ইনিংস ব্যবধানে হেরেছি। আমরা কোন কম্পিট করতে পারিনি। তো এই এত বছর পর ২৩ বছর পর আবার যখন আমরা অস্ট্রেলিয়া সফরে গেলাম, ১ম দিনটা আমরা যেভাবে কাটালাম, আমি আমার আগের ভিডিওটাতে বলেছিলাম এটা কি ২৩ বছরের যে উপেক্ষা, অস্ট্রেলিয়ায় আমাদের টেস্ট ম্যাচ খেলতে আমন্ত্রণ না জানানোর যে অবহেলা, সেইটার কি এক অর্থে জবাব কিনা? দেখেন আমি জানি যে মাঠের ক্রিকেটে যখন খেলাটা শুরু হয়ে যায় তখন এত কিছু মাথায় থাকে না। এত হিস্ট্রি মাথায় থাকে না। কে কোথায় উপেক্ষা করেছে, কে কোথায় অবহেলা করেছে এত কিছু মাথায় থাকে না। কিন্তু দেখিয়ে দেওয়ার একটা তাড়নার জায়গা তো থাকে। নিজেদের প্রমাণ করার একটা চ্যালেঞ্জের জায়গাটা তো থাকেই। বাংলাদেশকে যে অস্ট্রেলিয়া খুব একটা গোনায় ধরছে না, এই সিরিজের আবহে সেটাও প্রবলভাবে ছিল। হ্যাঁ, ডেভিড হুকসের মতো একদিনে টেস্ট শেষ হওয়ার কথা বলা হচ্ছিল না। কিন্তু এই টেস্ট ম্যাচটা কি ২ দিনে শেষ হবে নাকি ৩ দিনে শেষ হবে? ডারউইন কিউরেটরের কাছেও এই প্রশ্ন গেছে, এই প্রশ্ন গেছে অস্ট্রেলিয়ার ক্যাপ্টেনের কাছেও। ফলে ঐরকম একটা জিনিস ছিল যে অস্ট্রেলিয়া আসবে, হাসবে, খেলবে, জিতবে। ১ম দিনে অন্ততপক্ষে বাংলাদেশ সেইটা অস্ট্রেলিয়াকে করতে দেয়নি। বরং অস্ট্রেলিয়ার হাসি কেড়ে নিয়েছে। যদি সমানে শক্তির হতো, ধরেন এটা একটা অ্যাশেজের টেস্ট হতো। ধরেন আমি কথার কথা বলছি আরকি। বা ধরেন অস্ট্রেলিয়া ইন্ডিয়া ম্যাচ হতো। তাহলে ভাই ১ম দিন শেষে অস্ট্রেলিয়া ভীষণ রকম দুশ্চিন্তার মধ্যে পড়ে যেত যে এই টেস্টটা তারা আসলে কিভাবে সেভ করবে। অপোনেন্ট এতটাই এগিয়ে আছে। এখন প্রতিপক্ষ যেমন বাংলাদেশ, আমরা ১ম টেস্টের কথা আমি বললাম। আমাদের হিস্ট্রির এবং এইটা আমরা টাইম এন্ড এগেইন অনেকবার করেছি যে বাংলাদেশ ওই ধারাবাহিকভাবে ৫ টা দিন ভালো খেলতে আমরা পারি না। ফলে সেই জায়গাটাতে অস্ট্রেলিয়াও কামব্যাক করার সুযোগ অবশ্যই রয়েছে। তারা সেভাবে ভাববে। বাংলাদেশের যেই জায়গাটা হওয়া উচিত সেটা হচ্ছে গিয়ে ১ম ইনিংসের লিডটা মাস্ট এবং সেই লিডটাও একটা হেলথি লিড।
আমরা ওদেরকে ১৯৮ রান অল আউট করেছি। ১ উইকেটে ৯৬ রানে বাংলাদেশ দিনের খেলা শেষ করেছি ফার্স্ট ডেতে। ১০২ রানে বাংলাদেশ এখন পিছিয়ে রয়েছে। বাংলাদেশের ১ম ইনিংসের অন্ততপক্ষে আমি মনে করি যে ৩৫০ রান করতে হবে। এট লিস্ট ১৫০ রানের একটা লিড বাংলাদেশের এইখানটাতে নিতে হবে এবং সেটা নেয়ার পসিবিলিটি আছে কেন? বাংলাদেশের ব্যাটিং এর স্ট্রেংথ এর জায়গা কোনটা? ডেফিনিটলি ওপেনিং না। কারণ এই ওপেনিংটা নিয়ে আমরা অনেক স্ট্রাগল করছি। সেইখানটাতে তো তাও আমাদের ওপেনাররা আজকে একটা ৩৬ রানের পার্টনারশিপ এনে দিয়েছেন। ১ম ৮ টা ওভার খেলে দিয়েছেন। তারপরে সাদমান আউট হলেও তানজিদ তামিম ও মমিনুল হকের পার্টনারশিপে আরো ৬০ রান চলে এসেছে অবিচ্ছিন্ন যে জুটিটাতে। ফলে আমাদের স্ট্রেংথের জায়গায় যে মিডল অর্ডার সেখানে মমিনুল হক রয়েছেন, নাজমুল হোসেন শান্ত রয়েছেন, মুশফিকুর রহিম রয়েছেন, লিটন কুমার দাস রয়েছেন। এমনকি আমি লেট মিডল অর্ডারে মেহেদী হাসান মিরাজের কথা বলতে পারি যিনি প্র্যাকটিস ম্যাচেও সেঞ্চুরি করেছেন। ফলে ব্যাটিং এর যে আমাদের সবচেয়ে শক্তির জায়গাটা, সেই জায়গাটা কিন্তু আমাদের এখনো বাকি রয়েছে এবং সেইখান থেকে আমরা ৯৬ রান করে ফেলেছি। আমাদের হাতে আরো ৯ উইকেট রয়েছে। ৩৫০ রান চাওয়াটা কি আসলে খুব বেশি কিছু? ৩৫০ রান করলেই যে বাংলাদেশ এই টেস্ট ম্যাচ জিতে যাবে তা না। অস্ট্রেলিয়া এমন একটা দল এবং তারা নিজেদের মাটিতে খেলছে এবং তাদের দলে স্পেশালি তাদের যে বোলিং সেইখানটাতে ওই বিগ ৩ তাদের যে ফাস্ট বোলার মিচেল স্টার্ক, জশ হ্যাজেলউড, প্যাট কামিন্স তারা রয়েছেন, নাথান লায়ন রয়েছেন। অস্ট্রেলিয়ার ক্রিকেট হিস্ট্রিতেই সবচেয়ে ভালো বোলিং অ্যাটাক গুলোর মধ্যে এইটা একটা। ফলে ওই জায়গাটা থেকে তারা তো কামব্যাক যেকোনো মুহূর্তে করতেই পারেন। সেই সামর্থ্যের জায়গাটা রয়েছে। বাংলাদেশকে সেইটা সামাল দিয়ে ফার্স্ট ইনিংস লিডটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ যে এই লিডটাকে আমরা আসলে কতটা বাড়িয়ে নিতে পারি। যেই টেস্ট ম্যাচটা ২ দিনের মধ্যে শেষ হয়ে যাবে নাকি ৩ দিনের মধ্যে শেষ হয়ে যাবে এরকম একটা আলোচনার জায়গা ছিল। সেইখানটাতে ১ম দিন বাংলাদেশের যে পারফরম্যান্স সেইটা নজর কাড়া তো বটে এবং হাসান মাহমুদের যে বোলিং পারফরম্যান্স সেইটা আসলে নাহিদ রানাকে ভুলিয়ে দিয়েছে। হ্যাঁ, নাহিদ রানা থাকলেও হাসান মাহমুদ 11 এ থাকতেন। হয়তোবা ইবাদত তখন 11 এ থাকতেন না। কিন্তু ধরেন এই টেস্ট ম্যাচ বা এই টেস্ট সিরিজের আবহে বাংলাদেশের বিরাট আফসোসের জায়গা হচ্ছে গিয়ে নাহিদ রানাকে পাওয়া যাচ্ছে না। অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট যেইটা একটা প্রজন্ম খেলতে পারেননি, সাকিব আল হাসান পারেননি, তামিম ইকবাল পারেননি, মুশফিকুর রহিম এই ক্যারিয়ার সায়ান্নে এসে পারছেন। সেইখানটাতে নাহিদ রানার মতো একজন গতিশীল বোলার 150 তে যিনি রেগুলার বল করেন, তাকে ছাড়া এই টেস্ট সিরিজ খেলাটা বাংলাদেশের জন্য একটা বিরাট বড় সেটব্যাক। কিন্তু ১ম দিনই হাসান মাহমুদ তার ওই দুর্দান্ত বোলিংয়ে সুইং বোলিং এর প্রদর্শনী ২ সাইডেই বল সুইং করেছেন এবং অসাধারণ লাইন লেন্থে বোলিং করেছেন। সঙ্গে ওই সাপোর্টটাও পেয়েছেন তাসকিনের কাছ থেকে, ইবাদতের কাছ থেকে। ফলে অস্ট্রেলিয়াকে ২০০ র নিচে গুটিয়ে দেওয়া বাংলাদেশের পক্ষে সম্ভব হয়েছে। যেটা আসলে একটা অসম্ভব ব্যাপার বলে এই টেস্ট শুরু হওয়ার আগে যে কাউকে জিজ্ঞেস করলে বলত। ইনফেক্ট সেটা তো আরো অনেক কম হতে পারত। স্টিভেন স্মিথ যিনি ৭১ রান করেছেন তার ২ টা জায়গায় তিনি যেইভাবে বেঁচে গিয়েছেন এইটাও কম অবিশ্বাস্য না। ২ রানের সময় স্লিপে তার ক্যাচ তানজিদ তামিম ফেলেছেন আর ৭ রানের সময় তিনি ব্যাটের কানায় লেগে কিপারের কাছে ক্যাচ দিয়ে আউট হয়ে গেছেন বলে তো হাঁটা দিয়েছিলেন ড্রেসিং রুমের দিকে। মানে আম্পায়ার তাকে আউট দেননি, বাংলাদেশ রিভিউ নেওয়ার সাথে, সাথে তিনি হাঁটা দিয়েছেন এবং পরে দেখা গেল যে না ওইখানটাতে বল আসলে এইচ তার করে নাই। কিভাবে করে নাই এটা কেউ জানে না। স্টিভেন স্মিথ নিজেও জানেন না। আজকেও তিনি প্রেস কনফারেন্সে খেলা শেষে এসে বলেছেন যে আমাকে এইবার টেকনোলজি আমাকে বাঁচিয়ে দিয়েছে। মানে তিনি এক অর্থে স্বীকার করে নিয়েছেন যে তিনি আসলে আউটে ছিলেন। কিন্তু ওই যে ওয়াক করে চলে যাওয়ার মধ্যে আবার তিনি ছিলেন না। ওই জায়গায় আবার ওই কি বলা চলে স্পোর্টিং স্পিরিট এর পরিচয়টা তিনি দিতে পারেন নাই। যাই হোক, ওই ৭১ রান সত্ত্বেও তো তাদেরকে মানে স্মিথের ৭১ রান সত্ত্বেও অস্ট্রেলিয়াকে ১৯৮ রানে বাংলাদেশ অল আউট করে দিতে পেরেছে। বাংলাদেশের বোলাররা তাদের কাজটা করেছে। ব্যাটসম্যানরাও তাদের ইনিশিয়াল ফেজ এর কাজটা করেছেন। এখন কালকের যে চ্যালেঞ্জ যে অস্ট্রেলিয়ার এই বিখ্যাত বোলিং লাইন আপ এর এগেইনস্ট এ বাংলাদেশের এই টিম আসলে কতটা কি করতে পারে, আমাদের ব্যাটিং কি করতে পারে, আমাদের টেস্ট ম্যাচের আবহে ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত ব্যাটিং এ ভালো করার তাগিদটা খুব বেশি করে দিয়েছেন এবং সেই ক্ষেত্রে আমরা ১ম দিনের শেষ ভাগটা যেভাবে করেছি সেটা আমাদেরকে অবশ্যই আশা যোগাচ্ছে। দেখেন বাংলাদেশ ওই যে ১ম টেস্টের কথা আমি বলছিলাম আমাদের ইতিহাসে ১ম ইনিংসে ৪০০ করার পর ২য় ইনিংসে ৯১ রানে অল আউট হয়েছে। আমরা টেস্ট ম্যাচে যে এই ধারাবাহিকতাটা ধরে রাখতে পারি না। কোন টেস্টে হয়তোবা ব্যাটিং ভালো করলে বোলিং ভালো করি না। বোলিং ভালো করলে ব্যাটিং ভালো করি না। এই টেস্ট ম্যাচে অস্ট্রেলিয়ায় ১ম টেস্টেই ১ম দিনেই বোলিং এ এত ভালো করার পর ব্যাটিংও এত ভালোভাবে শেষ যখন করেছি তখন আসলে আমি এখনই বলতে চাচ্ছি না অত বড় স্বপ্নের কথা। কিন্তু সেকেন্ড ডে টাও যদি একই রকমভাবে ডমিনেট করতে পারি, ১ম দিনের ৩ টা সেশন আমরা যেভাবে জিতেছি, সেকেন্ড ডে তে যদি আমরা ২ টা সেশনে জিততে পারি, ধরেন একটা সেশন জিতে আরেকটা সেশন যদি 50-50 ও রাখতে পারি, সব মিলে যদি আমরা ১৫০ রানের লিডটা নিতে পারি, তাহলে আমার মনে হয় যে এই টেস্ট থেকে বাংলাদেশের অবিশ্বাস্য কিছু, প্রায় অলৌকিক কিছু, প্রায় রূপকথার মতো কিছু সম্ভব হলেও হতে পারে। ফলে
পুরো জিনিসটাই এখন আসলে নির্ভর করছে আমাদের ব্যাটসম্যানদের উপরে। বোলাররা যেভাবে এই অকেশনে রাইজ করেছেন, যেইভাবে তারা নিজেদের সীমানা ছাড়ানো বোলিং করেছেন, যেইভাবে তারা অস্ট্রেলিয়াকে চমকে দিয়েছে মানে কি পুরো ক্রিকেট বিশ্বকেই চমকে দিয়েছে। যদি এই পুরো সিরিজটাতে এই ১ম দিনের মতো যে টোনটা সেট করেছে সেটা আমরা ধারাবাহিকতা রাখতে পারি তাহলে ইউ নেভার নো পরের অস্ট্রেলিয়া সিরিজের জন্য আমাদেরকে পরের ২৩ বছর হয়তো অপেক্ষা করতে হবে না। স্পেশালি এই অফ সিজনে বা অস্ট্রেলিয়া যখন এই সিজনটা শুরু হয় এই সময়টাতে স্পেশালি এই ডারউইনের মতো এই জায়গাগুলোতে তখন হয়তো টেস্টে খেলার জন্য বাংলাদেশকে নিয়মিতই অস্ট্রেলিয়া ডাকবে। ওটা পরেরটা পরের বিষয়। কিন্তু এখনকার বাংলাদেশ ১ম দিনটা ফ্যান্টাস্টিক, ফ্যান্টাবুলাস একটা দিন কেটেছে। 2nd ডেতে আমাদের ১ম টার্গেট হওয়া উচিত অন্ততপক্ষে ১৫০ রানের লিড। আর সেটা যদি হয়, স্বপ্ন কত বড় দেখব। 2nd ডে শেষেই না হয় সেটা বলব।